এ পর্যায়ে আসলে আপনার কাছ থেকে জানবো সেটা হচ্ছে স্পেশাল চাইল্ডদের ক্ষেত্রে আপনি বলছিলেন মলদ্বারের সমস্যার কথা, সেক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? আমরা প্রথমে এই বাচ্চাটাকে যিনি পরিচর্যা করেন অর্থাৎ বাবা মা করতে পারেন অথবা বিশেষ কেয়ার নেওয়ার জন্য ব্যক্তি এখানে থাকতে পারেন, নার্সিং করতে পারেন। সুতরাং তাকেই আমরা বেশি করে বুঝাবো বা তার কাছ থেকে আমরা ইনফরমেশনগুলো নিয়ে থাকি। অর্থাৎ বাচ্চার খাবারের পদ্ধতিটা কি, বাচ্চা খেলাধুলা কীরকম করে বা চলাফেরা কতটুকু করে, এগুলো আমাদেরকে জানতে হবে। কারণ এটা তো খুব স্বাভাবিক কথা যে যেরকম খাওয়ার অভ্যাস থাকবে তেমনই টয়লেটটা হবে। তো আমরা খাবারের ক্ষেত্রে অনেক সময় বলে থাকি যে আঁশযুক্ত খাবার খেতে হবে, কিন্তু আঁশযুক্ত খাবার শুধু খেলেই হবে না, পাশাপাশি প্রচুর পরিমাণে তরল বা পানি খেতে হবে। এই জিনিসটা হয়তো অনেকে বলে দেন না, বলেন যে আপনি আঁশযুক্ত খাবার খাবেন, বাচ্চাকে আঁশযুক্ত খাবার খাওয়াবেন, কিন্তু আঁশযুক্ত খাবারের পাশাপাশি তাকে পানিটা বা তরলটাও সেই পরিমাণে খাওয়াতে হবে যাতে তার মলটা যথাযথভাবে তৈরি হয় এবং যথাযথভাবে পাস করতে পারে। শুধুমাত্র যে তাকে খাওয়ানোর কারণে বা খাইয়ে দিলেই তার মল ত্যাগ করবে তা না, অনেকগুলো বিষয় আছে মল ত্যাগের ক্ষেত্রে। প্রথম হচ্ছে যে মুভমেন্ট থাকতে হবে, বাচ্চাটা নড়াচড়া করতে হবে। যদি বাচ্চা সঠিকভাবে নড়াচড়া না করতে পারে তাহলে পরে তাকে নড়াচড়া করতে সহায়তা করতে হবে, তাকে কিছু এক্সারসাইজ করতে হবে। অনেক সময় চাইলে এই সমস্ত বাচ্চাদেরকে ফিজিওথেরাপিস্টের সহায়তা নিয়ে তার এক্সারসাইজ করানো যেতে পারে। ইদানিংকালে ফিজিওথেরাপি বিষয়টা অনেক বেশি উন্নত হয়েছে বলে আমার মনে হয়। অনেকে বলেন যে ভিসারাল ফিজিওথেরাপি বলেও একটা টার্ম আমি কয়েকদিন আগে শুনলাম, অনেক ডেভেলপড। এবং যে সমস্ত স্পেশাল স্কুল আছে বা নার্সিং সেন্টার আছে এই বিশেষ শিশুদের জন্য, সেখানে হয়তো অনেকে এই বিষয়টা জানেন। তারপরেও চিকিৎসকের কাছে আসলে বা আমাদের কাছে আসলে আমরা প্রথমত তার এই খাদ্যাভ্যাসটা এবং তার মুভমেন্টের ব্যাপারে জেনে নেই বা বুঝে নেই। যেহেতু আগে বলেছি যে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আঁশযুক্ত খাবার পাশাপাশি তরল এবং পানিটা খেতে হবে। এরপরে আমরা যদি বলি মুভমেন্টের ক্ষেত্রে, তার মুভমেন্টটা সে কতটা চলাচল করে, কারণ আমরা জানি যে গ্র্যাভিটেশনের একটা বিষয় আছে। যদি সে সোজা হয়ে হাঁটাচলা করে বা দৌড়াদৌড়ি করে তাহলে পরে তার এই মলত্যাগ করার অনুভূতিটা আসবে বা মলত্যাগ করতে সে করবে নিয়মিত। আরও একটা বিষয় হয় যে সে হয়তো ঠিকমতো প্রেসার দিতে পারে না বা দিতে ভয় পায় অথবা সে তার প্রেসার তৈরি হয় না। সেই ক্ষেত্রে আমরা এই সমস্ত শিশুদের হাতে ছোট বাঁশি দিতে পারি, অথবা অনেক সময় আমরা ওই যে সাবানের ফেনা তৈরি করে সেটা বাবল তৈরি করি, এই ধরনের খেলাগুলোতে তাদের উৎসাহিত করতে পারি। যখন সে বারবার বাঁশি বাজাবে তাহলে তার তলপেটে বা তার ইন্টেস্টিনে একটা প্রেশার আসবে, সেই প্রেশারটা আসলে তখন তার মলটা যথাযথভাবে পাস করার একটা সুবিধা পাবে। অথবা ওই যে বাবল তৈরি করতে গেলেও তার প্রেশার আসবে। এগুলো খেলাধুলার মাধ্যমে বাচ্চাদেরকে উৎসাহিত করা যেতে পারে। চলাচলের ক্ষেত্রে আমরা কিছুটা নিজেরা হয়তো সময় নিয়ে তাদেরকে হাঁটাচলা করালাম, অথবা যেটা বললাম যদি নিজেরা সময় না পাই ফিজিওথেরাপিস্টদের সহায়তা নিতে পারি। এইভাবে তার খাদ্যাভ্যাস এবং চলাচল ঠিকঠাক থাকলেই দেখা যায় যে অনেকটাই সে রিলিফড হয়ে যায় বা তার সমস্যাগুলো দূর হয়। এই জাতীয় মলদ্বারের সমস্যার ক্ষেত্রে আসলে প্রতিকার কী কী রয়েছে সেই বিষয়গুলো জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া।